বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ইতিহাস হলো পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস। এখানে কোনো চুক্তি বলেন, কোনো লেনদেনে বলেন, বাংলাদেশ কোথাও সুবিধা আদায় করতে পারে না ইন্ডিয়ার কাছ থেকে। নেপালের সাথে আমাদের সম্পর্ক হয়, ওখান থেকে সেখানে জলবিদ্যুৎ আনতে পারি, তো সেই ক্ষেত্রে চায়না একটা ফ্যাক্টর। চায়না এটা চায় কিনা, চায়না যদি চায় তাহলে বাংলাদেশের এই সমস্ত ঘটনা খুব সহজভাবেই সম্ভব। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এমন একটা অবস্থানে আছে বাংলাদেশ যে বাংলাদেশ পৃথিবীর সবাই চাবে সস্তা পণ্য পেতে, এবং বাংলাদেশ বা চীনের পরে বাংলাদেশের অবস্থানগত কারণে বাংলাদেশ সারা পৃথিবীকে এই সস্তা পণ্য দেওয়ার অবস্থানে আছে। এবং সেই জন্য ডক্টর ইউনূস আপনি দেখেছেন গতকালকে তিনি বলেছেন যে আমরা নেপাল থেকে জলবিদ্যুৎ চাই, ভুটান থেকে চাই। তা বাংলাদেশের যদি নেপাল থেকে জলবিদ্যুৎটা বাংলাদেশে আসতে পারে, এবং উনি একই সাথে দেখেন এলন মাস্কের সাথে ডিল করতেছেন, ওনার ইন্টারনেটকে বাংলা, উনি বলে যে আগামী তিন মাসের মধ্যে তাদের চুক্তি স্বাক্ষরিত হবে। তো সেখানে সে পাকিস্তান চায়নার সাথে কি হবে? হ্যাঁ, চায়নার সাথে চায়নাটাই আসতেছি, যে উনি কিন্তু মানে এখানে ব্যালেন্স করার চেষ্টা করছেন, এবং উনি দেখাচ্ছেন যে যদি জলবিদ্যুৎ থেকে যদি আমাদের দেশে বিদ্যুতের খরচ যদি আমরা কমাই দিতে পারি, তাহলে আমাদের যে সস্তা মানে আমাদের যে ম্যান পাওয়ার আছে, এই হিউজ ম্যান পাওয়ার, এবং আমাদের মানুষ কিন্তু খুব কর্মঠ, এবং যে কোনো জিনিসে তারা কিন্তু মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে, এবং আমাদের দেশের মানুষ কিন্তু কাজ করতে চায়। মুক্ত বাজার অর্থনীতির যে বৈশিষ্ট্য তা আমাদের দেশের মানুষের মধ্যে রয়েছে। সুতরাং ডক্টর ইউনূস যে জিনিসটা দেখাতে চাচ্ছে যে যদি নেপালের সাথে আমাদের সম্পর্ক হয়, ওখান থেকে সেখানে জলবিদ্যুৎ আনতে পারি, তো সেই ক্ষেত্রে চায়না একটা ফ্যাক্টর। চায়না এটা চায় কিনা, চায়না যদি চায় তাহলে বাংলাদেশের এই সমস্ত ঘটনা খুব সহজভাবেই সম্ভব। চায়না যদি মনে করে যে ইয়েস, এই উপমহাদেশে এখন ভারত যেহেতু তাদের সাথে চায়নার সম্পর্ক খারাপ, আমরা দেখেছি যে ভারতের সাথে তাদের যুদ্ধ হয়েছে, 62 সালে যুদ্ধ হয়েছে, সুতরাং চায়না ভারতের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তো সেই ক্ষেত্রে যদি ডক্টর ইউনূস যদি চায়নাকে তার কনফিডেন্সে আনতে পারে, এবং আপনি জানেন আমরা দেখেছি যে অলরেডি চায়না 1700 কোটি টাকা বাংলাদেশকে গ্রান্ট দিচ্ছে, উনি যার সাথে সাথে দিচ্ছে, এবং চায়নার সাথে বাংলাদেশ যে আসিয়ানে যাওয়ার জন্য যিনি বা বাংলাদেশ যে সদস্য হতে চায় চায়না সমর্থন। তার মানে আপনি বলছেন যে চায়নার সাথে আমাদের সম্পর্কটা দিন দিন ভালো হলে আমাদের অর্থনৈতিক অবস্থার জন্য খুব ব্যবস্থাপনার জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ। আমি রনি, আপনার কাছে যেটা আসি ওই একই প্রশ্ন। এখন ভারতের সাথে সম্পর্ক নিয়ে আমরা আলোচনার একটু পরে আসতেছি, তার কারণ আমাদের বিমস্টেক সম্মেলন সামনে আছে। তো এখন চায়নার সাথে আমাদের নতুন করে বন্ধুত্ব হচ্ছে। আগে তো ভারতের কারণে চায়নার সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা বাধা ছিল বড় ভারত, এখন তো নতুন করে শুরু হচ্ছে, ডক্টর ইউনূস সেখানে যাচ্ছে, এবং চীন কিন্তু ভালো গেস্টার দিচ্ছে। আপনি কিভাবে দেখেন এটাকে? দেখেন 5 তারিখের অভ্যুত্থান, এট দ্য সেম টাইম এটা ভারতের বিরুদ্ধে অভ্যুত্থান, ভারতের আপনার হয়েছে। এই জন্য আমাদের এখন যেটা লাগবে, আমরা যে প্যারাডাইমে ছিলাম এই 54 বছর, সেটা হলো ফ্রিডম ভার্সেস লিবার্টি। আমরা একটা ফ্রিডম পাইছিলাম, কিন্তু আমাদের লিবার্টি ছিল, স্বাধীনতা ছিলাম, স্বাধীন দেশ ছিল, কিন্তু আমাদের লিবার্টি ছিল, আমাদের মুক্তি ছিল না। আর মুক্তির জন্য একটা বড় জায়গা হলো অর্থনৈতিক সক্ষমতা তো আপনার লাগবেই, এবং অর্থনৈতিক সক্ষমতার জন্য হ্যাঁ এটা একটা গ্লোবাল ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্য দিয়ে পরিচালিত হয় দুনিয়া। সেখানে চায়না একটা বড় ইকোনমি, এবং আমি অনেক ইন্ডিয়ান ইন্টেলেকচুয়ালদের সাথে কথাবার্তা বলছি। ইন্ডিয়ার একটা কষ্ট কল্পনা আছে, সে মনে করে সে নিজে একদিন সুপার পাওয়ার হবে, কিন্তু অনেক মানে দেশপ্রেমিক কষ্ট কল্পনা কেন বলছেন অনেক, হ্যাঁ অনেক। আমি আবার রামাচন্দ্র গুহের সাথে আমার আলাপ হচ্ছিল কয়েক বছর আগে, উনি আমাকে স্পষ্টভাবে বলছে ইন্ডিয়া উইল নেভার বি আ সুপার পাওয়ার। এটা হলো ইন্ডিয়া এটা নিজে মনে করতেছে, এটা হলো চাইনিজ সিনড্রোম, মানে চায়নার প্রতিক্রিয়া, মানে একজনের যে রিয়াকশনারি স্বভাব থাকে না মানুষের, সেই রকম আর কি। মানে চায়না যেহেতু একটা সুপার পাওয়ার হয়েছে, তার একটা জনগোষ্ঠী আছে এবং বড় দেশ, হ্যাঁ এরকম ইকোনমি নিয়ে, তো সেও ওইরকম হইতে পারে। দেখেন ইন্ডিয়ান বাজারও চায়নার দখলে, আফ্রিকান বাজার চায়নার দখলে, ইউরোপে আমেরিকাতে চায়না যেটা করছে সেটা হলো যে আপনারা ধরেন যে এখানে বাজার অর্থনীতি, বাজার প্রোডাকশনের ক্ষেত্রে, প্রোডাক্টের ক্ষেত্রে সে গ্লোবাল এম্পায়ার কায়েম করছে, এবং ডেফিনেটলি সব কিছুরই বিকল্প সে তৈরি করছে, সস্তা তৈরি করছে সে।
তো সেই রকমভাবে সে মার্কেট যেভাবে ধরেন সে বিস্তার ঘটাচ্ছে, আমাদের সাথে কি হবে? তা আমাদের ক্ষেত্রে আমি কালকে আলোচনা যদি দেখেন, প্রধান উপদেষ্টা আলোচনায় কিন্তু উনি বলছেন যে এখানে চায়নার সাথে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলাপ চলছে সেটা হলো সোলার। একটা চায়নার যে প্রধান আপনার সোলার পৃথিবীতে 1 নাম্বার কিন্তু সোলার উৎপাদন দেশ হলো চায়না, সোলার বিদ্যুৎ যেটা। তো আমাদের এখানে জলবিদ্যুৎ বা অন্যান্য বিদ্যুতের বাইরে সোলার বিদ্যুতের কিন্তু একটা ধরনের ভালো চাহিদা আছে, এবং এইটা যদি আপনার প্রপার ওয়েতে ডিল করা যায় তাহলে এটা পরিবেশ বান্ধব, এবং এটার খরচও যদি অনেক কমে আসে তাহলে আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে, বিশেষ করে আপনার গ্রামে গঞ্জে। হ্যাঁ, লাইন টানা বিদ্যুৎ দেওয়ার চেয়ে যদি এটা আপনার গ্লোবাল স্ট্যান্ডার্ডস করা যায় আর কি, আপনার যে সোলার সিস্টেমটা, তো সেটা হিউজ মার্কেট আমাদের এখানে সোলারের। তো আমাদের এখানে হয়তো একটা সোলার কোম্পানি হয়তো খুব দ্রুতই ওপেন করার চেষ্টা করা হবে। আর একটা হলো যে আপনার মানে এখানে ধরেন বিজনেসের ইন টার্মস অফ বিজনেস দেখেন, এটা মানে গ্লোবালি আপনার আমেরিকা, চায়না, এখানে জিওগ্রাফিক্যাল ইন্টারেস্টের ব্যাপারে যতই কনফ্লিক্টিং অবস্থা থাকুক, বিজনেসের ক্ষেত্রে কিন্তু এক ধরনের ঐক্য আছে, এক ধরনের সহ অবস্থান আছে। বিজনেস ডিলিং কিন্তু তাদের বন্ধ হয়নি। হ্যাঁ, তো সেই বিজনেস ডিলিংয়ের ক্ষেত্রে আমরা যেভাবে দেখি যে এক রাষ্ট্রের বিরুদ্ধে আরেক রাষ্ট্র চলে যাচ্ছে, ওরকম না ব্যাপারটা। হ্যাঁ, এখানে আপনার ক্যাপিটালিজমের সিস্টেমটা এরকম, এভাবেই ফাংশন করে। এবং ডক্টর ইউনূস দেখেন, ডক্টর ইউনূস কেন সারা দুনিয়াতে গুরুত্বপূর্ণ, মানে ডক্টর ইউনূস হলো এমন একটা ব্যক্তি যিনি ক্যাপিটালিজম তো আমরা জানি যে বড় টাকা পয়সার ব্যাপারে যেখানে সেখানে ফাংশন করবে, কিন্তু উনি এমন একটা বিষয় আবিষ্কার করলেন যে যার টাকা নাই, হ্যাঁ, তাকেও এই সিস্টেমের মধ্যে আনা। হ্যাঁ, এই যে ক্ষুদ্র ঋণের মধ্য দিয়ে তারা টাকা দেওয়া, তারপরে তাকে এই পুরা ইকোনমি সিস্টেমের মধ্যে নিয়ে আসা। এতে করে রিয়েলি দারিদ্র্য কতখানি রিডিউস হচ্ছে না হচ্ছে এটা নিয়ে অন্য বিতর্ক আছে। কিন্তু আমি বলতেছি এই যে টাকাহীন, এই যে একদম নিঃসম্বল লোককেও হ্যাঁ একটা অর্থনৈতিক কাঠামোর মধ্যে আনা এবং এক ধরনের ব্যাংকিং ব্যবস্থার মধ্যে নিয়ে আসা, এটা তো ক্যাপিটালিজমের মধ্যে একটা আবিষ্কার, এটা তো ইনভেনশন, এটা তো ক্যাপিটালিজমের জন্য একটা সেভিয়ার। হ্যাঁ, আপনি গরিব মানুষ, গরিব দেশের মধ্যেও যে এই জিনিসটা ফাংশন করতে পারে, ক্যাপিটালিজম যে শুধুমাত্র ইউরোপ আমেরিকার উন্নত রাষ্ট্রের ব্যাপার না। হ্যাঁ, এটা যে গরিব খেটে খাওয়া কৃষক শ্রমিকদের মধ্যেও ফাংশন করতে পারে, একই সাথে সোশ্যাল বিজনেসের ধারণা তো সোশ্যাল বিজনেস। ফলে এইগুলোর থেকে ওয়েস্টার্ন ক্যাপিটালিস্ট সিস্টেমের সাথে ডক্টর ইউনূসের মডেল, এবং উনি খুবই বিশ্বস্ত এবং বিশ্বাসযোগ্য লোক, তাদের কাছে পূজনীয় সমস্ত ওয়ার্ল্ডেই। দেখবেন যে আমেরিকার সাথে যে দেশটার চরম শত্রুতা, সেখানে ডক্টর ইউনূস পূজনীয় বিকজ অফ তার ইনোভেটিভ আইডিয়াস এবং মডেল এবং তার ভিশন। সে কথা যখন বলে দেখবেন গ্লোবালি কথা বলে, তাই না? তো সেটা আমাদের কারো পছন্দ হোক বা অবশ্যই সেটা আলাদা বিতর্ক, আমি বলতেছি। কিন্তু আমি বলছি ফলে তার ক্ষেত্রে হ্যাঁ, তার জন্য চায়না সফর এবং সেখানে বাংলাদেশের জন্য একটা গুড ডিল নিয়ে আসা সম্ভব আমি মনে করি, এবং সেই গুড ডিলের ক্ষেত্রে অন্যান্য দেশগুলোর সাথে কোনো কনফ্লিক্টিং জায়গা তৈরি হবে না। আর ইন্ডিয়ার প্রশ্নটা এখানে শেষ করি, এখানে ভারত চায়নাকে মিলিয়ে যেভাবে আমাদের এখানে চিন্তা করা হয়, ব্যাপারটা ওরকম না। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ইতিহাস হলো পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস। এখানে কোনো চুক্তি বলেন, কোনো লেনদেনে বলেন, বাংলাদেশ কোথাও সুবিধা আদায় করতে পারে না ইন্ডিয়ার কাছ থেকে। ফলে আমাদের যতটা ইন্ডিয়ার থেকে বের হয়ে যাওয়া যায়, হ্যাঁ, ধরেন ইন্ডিয়ার সাথে আমাদের যদি স্বাভাবিক সম্পর্ক যেগুলো, ওগুলো তো ধরেন থাকবেই ন্যাচারালি প্রতিবেশী হওয়ার কারণে, কিন্তু অর্থনৈতিক নির্ভরতা, বাণিজ্যিক সম্পর্ক যত কম করা যায় তত আমাদের জন্য ভালো। কারণ অন্য যে কোনো বাজার আমাদের জন্য ভালো। কারণ হলো আপনি পেঁয়াজ টাকা দিয়ে কিনেন, হ্যাঁ, কিন্তু খবর হয় কি পেঁয়াজ ছাড়লেন ভারত, মানে আপনাকে দান করতেছে। ফলে আমাদের মানসিকতার মধ্যে, এখানকার বয়ানের মধ্যে এমন ব্যাপারটা আছে, ভারত আপনারা দেয়, আওয়ামী বয়ান। তো ফলে এই জায়গা থেকে সম্পর্কটা গ্লোবাল অন্য স্কেলে, অন্য যে কোনো দেশের সাথে আপনি যত বিস্তৃত করবেন তত আপনার রাষ্ট্র হিসেবে আপনার সক্ষমতা বাড়বে, বিকশিত হওয়ার সুযোগ তৈরি হবে। যে একদম শেষ, আপনি কোথাও কিছু যোগ করতেছেন? এক লাইনে আমি যোগ করতে চাচ্ছি যে ডক্টর ইউনূসের যে আমাদের যে ওনার যে ক্যারিসম্যাটিক যে মানে যোগ্যতা, এটা বাংলাদেশের কিন্তু ইউজ করা প্রয়োজন আছে। সেই জন্য যে ইলেকশনের কথাটা আপনি যে বললেন যে নির্বাচনটা হবে কিনা কিংবা নির্বাচন নিয়ে কোনো কনফিউশন ক্রিয়েট হচ্ছে কিনা, সেক্ষেত্রে আমি মনে করি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো যে ডক্টর ইউনূস কিন্তু বারবারই বলেছেন যে ডিসেম্বর থেকে আগামী বছর জুন এর মধ্যে নির্বাচন হবে এবং উনি ওই লক্ষ্যে কিন্তু এগিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের একটা জাতির একটা বিষয়টা আছে যে আমরা কিন্তু এই রাষ্ট্রনায়করে আমরা তার সার্ভিসটা নিতে চাই।
দেওয়া উচিত বাংলাদেশের। সুতরাং সেখানে যদি রাজনৈতিক দলগুলা যদি এরকম একটা স্পেস তৈরি করে তার জন্য, ব্যক্তি ডক্টর ইউনূসের জন্য, যে তাকে রাষ্ট্রপতি বানানো হলো কিংবা রাষ্ট্রপতি হলেন এবং আমাদের সংবিধানকে সংশোধন করে কিছু তাকে তার কিছু ক্ষমতা, যে এখন যেরকম রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই, ওরকম কিছু ক্ষমতা যদি তার থাকে, তাহলে নির্বাচনে আমরা জানি যে এখন দুইটা বৃহত্তর রাজনৈতিক দল আছে, হয় বিএনপি না হলে জামাত,